আজ ১৬ই মার্চ ২০২৬। ইরান, ইসরায়েল এবং ইউএস যুদ্ধের আজ ১৭তম দিন। পবিত্র রমজান মাসে কুচক্রী ইহুদি আর খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে একাই লড়ছে ইসলামিক রিপাবলিক ইরান। কিন্তু মোস্ট ডিস্টার্বিং ফ্যাক্ট হলো ৫৭টা মুসলিম দেশের মধ্যে তুর্কির মিলিটারি পাওয়ার এই মুহূর্তে বিশ্বে নবম। অটোমান এম্পায়ার বা উসমানী খেলাফতের সময় তুর্কির সেনাবাহিনীর নাম ছিল জানেসারি। সে ছিল এক দুর্ধর্ষ সেনাবাহিনী। আবার ১৭০টি নিউক ওয়ারহেড সমেত পাকিস্তানের মিলিটারি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের ১৩তম শক্তিশালী সামরিক বাহিনী। আর এরপরেই ১৪ নম্বরে আছে ইন্দোনেশিয়ার আর্মি। তাই স্বভাবতই একটা প্রশ্ন আজ সবার মনে, কেন মুসলিম উম্মার কথা বলা সত্ত্বেও এই সরকারগুলোর কেউই আজ ইরানের পক্ষে নেই? এই ৫৭টি মুসলিম দেশের কেউই কেন ইরানকে মিলিটারি সাপোর্ট দিচ্ছে না, নাকি ইচ্ছে থাকলেও দিতে পারছে না? চলুন রিলিজিয়াস ইমোশনকে অ্যাভয়েড করে বাস্তবতার নিরিখে আমরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমেই মুসলিম দেশগুলোর শাসন ব্যবস্থার বৈচিত্র্য বোঝা জরুরি। সরি, আমার কোনো এডিটর সাহেব নেই, থাকলে ম্যাপে দেখিয়ে দিতাম এবং এক্সপ্লেন করতে পারতাম, বাট আই ডোন্ট হ্যাভ। যা হোক, আমরা আবেগের জায়গা থেকে বলি উম্মাহ এক। ধর্মীয়ভাবে এই ধারণা শক্তিশালী হলেও ভূ রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত জটিল। ওয়াইসির যে ৫৭টি দেশ আছে তাদের শাসন ব্যবস্থা লক্ষ্য করুন। কিছু দেশে আছে রাজতন্ত্র ও আমিরাত, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আমিরাত। আবার সংসদীয় প্রজাতন্ত্র আছে বাংলাদেশ, পাকিস্তান এবং ইরাকে। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়াতে। আবার ধর্মতান্ত্রিক মডেল যেমন রিপাবলিক অফ ইরাক অ্যান্ড আফগানিস্তান, আমিরাতে আফগানিস্তান। তো রাষ্ট্রবিজ্ঞানের মূল কথা কি? রাষ্ট্র চলে জাতীয় স্বার্থে, ধর্মীয় আবেগে নয়। এবার আসি জাতিগত পরিচয় ও বৈদেশিক নীতির প্রসঙ্গে। লক্ষ্য করুন, এই ৫৭টা দেশের মানুষ কোনো একক জাতির নয়। এখানে আছে আরব, তুর্কি, পার্সিয়ান, মালয় এবং আফ্রিকানরা। তার মানে একজন ইন্দোনেশীয় মুসলমান আর একজন মরক্কান মুসলমান, তাদের ধর্ম এক হলেও তাদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সম্পূর্ণ আলাদা। বৈদেশিক নীতিতেও কিন্তু ভিন্নতা আছে। কেউ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, কেউ রাশিয়া বা চীনের সাথে ঝুঁকে আছে, আবার কেউ কেউ পুরোপুরি নিরপেক্ষ। এবার আসি পেট্রোডলার আর ডলার রিজার্ভের চক্করটা বুঝতে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটাই সবচেয়ে বড় কারণ। বিশ্বের ৮০% তেল এখনও ডলারেই বিক্রি হয়। আর গালফ দেশগুলো তাদের তেলের টাকা রাখে ইউএস ট্রেজারি বন্ডে। যেমন সৌদি আরবের ফরেন রিজার্ভ আছে ৪৬৩ বিলিয়ন ইউএস ডলার, ইউনাইটেড আরব আমিরাতের আছে ২৩৮ বিলিয়ন ডলার, কাতারের আছে ৭২ বিলিয়ন ডলার। যদি এই দেশগুলো ইরানের পক্ষে যাবার চেষ্টা করে, তাহলে আমেরিকা তাদের সব কয়টার রিজার্ভ ফ্রিজ করে দেবে এবং সুইফট বন্ধ করে দেবে। অর্থাৎ এক নিমেষে তাদের অর্থনীতি ধসে পড়বে। এবার আসি আমেরিকার সামরিক ছাতা বা সিকিউরিটি আমব্রেলার প্রসঙ্গে। আমরা তো গালফ দেশগুলোর জৌলস আর তেলের খনি নিয়ে অনেক গল্প শুনি, কিন্তু একটা রূঢ় বাস্তব কথা কি জানেন? এই বিশাল ঐশ্বর্য রক্ষা করার ক্ষমতা কিন্তু তাদের নিজেদের হাতে খুব একটা নেই। এখানে চলে আসে এক বিশাল আমব্রেলা বা ছাতার গল্প, যাকে বলা হয় আমেরিকার সামরিক ছাতা। প্রথমেই ধরুন সৌদি আরবের কথা। এদের হাতে রিয়াল, দিনার এসবের অভাব নেই, কিন্তু ইরানের ড্রোন হামলা রুখতে তাদের সেই আমেরিকান প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের উপরই ভরসা করতে হয়। তাদের প্রিন্স সুলতান বেইজ আসলে আমেরিকার প্রযুক্তি ছাড়া অচল। এরপর আসি আমিরাতের কথায়। আল দাফরা বেইজে বসে তারা স্বপ্ন দেখে আধুনিক বিশ্বের, কিন্তু তাদের তেল খনি আর গগনচুম্বী দালানগুলোর নিরাপত্তার গ্যারান্টি দেয় কে? আমেরিকান ইন্টারসেপ্টরগুলো। এগুলো ছাড়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কল্পনা করাও কঠিন। আর কাতার, তাদের তো পুরো ডিফেন্স মেকানিজমটাই মার্কিন নির্ভর। আল উদেইদ বেইজে আমেরিকার উপস্থিতি না থাকলে কাতারের প্রতিরক্ষার দেয়াল
তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সবশেষে আসি বাহরাইনের প্রসঙ্গে। নামটা ছোট হলেও গুরুত্ব অনেক, কারণ সেখানে বসানো আছে পেন্টাগনের বিখ্যাত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহর। তাদের নৌ নিরাপত্তা মানেই হলো আমেরিকার সরাসরি পাহারাদারি। পেন্টাগন হাত সরিয়ে নিলে বাহরাইনের সমুদ্র সীমা কার্যত অরক্ষিত হয়ে পড়বে। তাই সহজ কথায় বললে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো অর্থনৈতিকভাবে জায়ান্ট হতে পারে, কিন্তু সামরিক শক্তির জন্য তারা এখনও আমেরিকার এই বিশাল ছাতার নিচে আশ্রয় খুঁজছে। এটা ছাড়া তারা কতটা অসহায় সেটা এই সমীকরণ থেকেই স্পষ্ট। এছাড়াও ইরানের নিজেরও কিছু ভুল আর বিচ্ছিন্নতাবাদী মনোভাব তাদের এই আইসোলেশনের জন্য দায়ী। ইরানের ড্রোন আর মিসাইল যখন দুবাই বা সৌদিতে আঘাত হানছে, তখন ওআইসি এবং জাতিসংঘ ইরানকে আক্রমণকারী হিসেবেই দেখাতে বাধ্য হচ্ছে। নিজেদের প্রতিবেশীর ওপর হামলা চালিয়ে ইরান আজ অনেকটাই একা হয়ে গেছে। পাশাপাশি খোমেনির মৃত্যুর পর তেহরানের নেতৃত্বের যে অনিশ্চয়তা, তা দেখে কোনো দেশই এখন ইরানের ওপর বাজি ধরতে চাচ্ছে না। গ্লোবাল এনার্জি আর নিরপেক্ষ দেশগুলোর প্রসঙ্গে যদি বলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা বাংলাদেশের মতো দেশগুলো যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে। তাদের কাছে অগ্রাধিকার হলো নিজেদের অর্থনীতি এবং বিনিয়োগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, যাকে সংক্ষেপে বলা হয় আইইএ, তেল রিজার্ভ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাজারে তেলের দাম খুব বেশি বেড়ে না যায়। অর্থাৎ মুসলিম দেশগুলো এখন উম্মার চেয়ে নিজেদের বাজার আর অর্থনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। ফাইনালি রিয়েল পলিটিকেরই আসলে জয় হয়। ইতিহাস বলে ধর্ম মানুষকে এক সুতোয় গাঁথে সত্য, কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ভূগোল, অর্থনীতি এবং ক্ষমতার অঙ্কে। 2026-এর এই যুদ্ধ একটা রূঢ় সত্য প্রমাণ করেছে, সেটা হলো শেষ পর্যন্ত রিয়েল পলিটিক বা বাস্তবতার রাজনীতিরই জয় হয়। এই এপিসোডে আমি জানি আপনারা অনেকেই হয়তো সামান্য মর্মাহত হয়েছেন এই কথা ভেবে যে তাহলে কি মুসলিম দেশ হিসেবে ইরানের পাশে বাকি 56টা মুসলিম দেশের কেউই দাঁড়াবে না? এখনই এ ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করা বেশ কঠিন। কেন কঠিন সেটা তো এই এপিসোডের আলোচনায় আমি চেষ্টা করলাম আপনাদের বুঝিয়ে বলার জন্য। আমি সঠিকও হতে পারি, আবার আমার বোঝায় সীমাবদ্ধতা থাকতে পারে, ভুলও হতে পারে। তাই আমার এই ব্যাখ্যা যদি কারো মনোভূত না হয় তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তবে আপনি এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? আপনার কি মনে হয় কেন অন্য মুসলিম রাষ্ট্রগুলো ইরানের পাশে আজ নেই? যদি এই ব্যাপারে আমার ব্যাখ্যার বাইরে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা থাকে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ ইরান এবং ইরানবাসীদের সহায় হন। ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।